মিটফোর্ডে পাথর দিয়ে যখন থেতলে হত্যা করা হয় তখন আপনি ক্ষোভ নিয়ে ফেসবুকে লিখেছিলেন, প্রস্তর যুগে স্বাগতম, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না, ধন্যবাদ। কিন্তু আমরা গত বছর থেকেই দেখেছি ভাত খাওয়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে, কথিত তৌহিদি জনতা শতাধিক মাজারে আগুন দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, পোশাকের জন্য কোথায় কীভাবে চলাচল করবে এই কারণে নারীর আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে তৌহিদি জনতা অভিযুক্তদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে, ঘোষণা দিয়ে বুলডোজার অভিযানের মাধ্যমে বাড়িঘর গুড়িয়ে দেওয়া, এসব ঘটনা প্রস্তর যুগের মধ্যে পড়বে কিনা, আপনি কোনো ঘটনায় প্রতিক্রিয়া জানার সময় সিলেক্টিভ কিনা, এবং সিলেক্টিভ হতে গিয়ে আপনি এক ধরনের লোকদের সন্তুষ্ট করতে চান কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায়ও তো আমি পোস্ট করেছি যে এই ধরনের মব কোনোভাবেই আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং সেটাতেও শাস্তি নিশ্চিতের জন্য, গ্রেফতারের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি। মাজারে যে ধরনের ভাঙচুর হয়েছে সেটাও আমরা স্ট্রংলি কন্ডেম করেছি, এবং উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার ছিলেন, তিনি কাজ করেছেন, সরকার কাজ করেছে। এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আমি মনে করি এই সরকারের একটা বড় নেগেটিভ এবং ইয়ার জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন করতে না পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সবসময়ই যে খুব ভালো অবস্থায় থাকে তা না, তবে এই সরকারের সময়টাতে দেখা গেছে যে বিগত সময়ের তুলনায় এই ধরনের ঘটনা একটু বেশি ঘটেছে, এবং এটার ক্ষেত্রে কিছু বাস্তবতাও তো আসলে দেখতে হবে। যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি প্রায় 1 মাস আমাদেরকে পুলিশ অফিসার খুঁজে খুঁজে আনতে হয়েছে যে কোথায় আছে, পালাই গেছে বা ভয়ে আসতেছে না এরকম। এবং আমার জানা মতে প্রায় 150-র উপরে অফিসার ইতিমধ্যেই স্টেশনে না থাকার কারণে, মানে পালিয়ে যাওয়ার কারণে অলরেডি বহিষ্কৃত হয়েছেন, বা তাদের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ যে ডিপার্টমেন্টাল প্রসিজার চলছে। তো এই যে চ্যালেঞ্জগুলো, এবং এইখানে বিগত সময়ে 15 বছরে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এবং তাদের এক ধরনের রাজনৈতিক লয়ালিটিও আছে অনেকের। তো সেই জায়গা থেকে এই পুলিশ এবং এই আইন শৃঙ্খলা, এই বাস্তবতা যেমন আছে, এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এই সরকার অন্যান্য ক্ষেত্রে, যেমন অর্থনীতির ক্ষেত্রে যেভাবে সাফল্য দেখাতে পেরেছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেভাবে সাফল্য দেখাতে পারে নাই। এবং আরেকটা বিষয় আছে এখানে, কিছু ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলগুলো সরকারকে অনেক সহযোগিতা করেছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। যেমন প্রথম দিকে যখন বিভিন্ন মাইনরিটিস, বিভিন্ন বা ইয়ার উপরে হামলা হচ্ছিল, তখন আপনারা দেখেছেন যে জামাতে ইসলামী কিংবা বিএনপি সহ আরো রাজনৈতিক দল যারা আছেন তারা সেখানে পাহারা দিয়েছেন, ছাত্ররা পাহারা দিয়েছে। তো আবার কিছু ক্ষেত্রে আমরা অসহযোগিতাও দেখেছি, যেমন কোনো চাঁদাবাজির দায়ে কাউকে অ্যারেস্ট করা হলে থানায় হামলা করা হয়েছে। এরকম থানায় হামলার ঘটনা যদি থানায় হামলা লিখে গুগলে সার্চ দেন, গত 1 বছরে অন্তত 10টার বেশি পাওয়া যাবে। তো এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার অন্যান্য ক্ষেত্রে যেরকম সাফল্য দেখাতে পেরেছে সেরকমটা দেখাতে পারে নাই। এটা আমার মূল্যায়ন কিংবা আত্মসমালোচনা, যেটাই বলেন। আপনি সরকারের ভিতরে, আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে আপনি সরকারের ভিতরে সরকারের কথা বলেছেন, ক্ষমতার কেন্দ্রের কথা বলেছেন, সেটা সামরিক বাহিনী হোক বা অন্য জায়গা থেকে আপনি বলেছেন যে এটা আসলে ক্ষমতার ভিতরে। রাজনৈতিক দলগুলোকে আপনি ইঙ্গিত করেছেন, রাজনৈতিক বয়ানগুলিকে আপনি ইঙ্গিত করেছেন, বা রাজনৈতিক এন্টিটিকে, অস্তিত্বকে আপনি এন্টিটি করেছেন। কিন্তু আমরা দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন, অর্থাৎ 5 আগস্ট 2024 পরবর্তী সময়, আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন। সেখানে তারেক রহমান জানাচ্ছেন, আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি, যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না, আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন, প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন, সেই সরকারকে আসলে 1 বছর 1.5 বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম। এইটা কি আসলে ঠিক হলো, নাকি ওইটা হইলেই ভালো হইতো? কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার, নানা জনের মধ্যে নানা রকম অনাস্থা, আপনার কাছে এখন কি মনে হয় 7 জনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হতো? যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে, তারা তো সরকার করতে পারবেন না, এটা আপনার কি মনে হয়? আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি। একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে, যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকেই শপথ নেওয়াটা মাস্ট ছিল? এটা নিয়ে আসলে ইনসিস্টটা কে করতেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা, নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা? একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন।
প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন, এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য 5ই আগস্টের পর থেকে, এবং সেইখান থেকেই আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবে না। সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন, সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা। যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন 5 আগস্টের আগেও যখন আমি একটা 5 পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি, সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারত। এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে, সংবিধান সংস্কার করতে পারবে কিনা, বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, কিংবা অনির্বাচিত সরকার, এই জিনিসগুলো থাকতো না। এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচনের ইয়াতে যাওয়া যেত। তবে সেটা সম্ভব হয়নি, কারণ সে সময় 9 তারিখ রাতেই যখন আমরা জনাব তারেক রহমানের সাথে মিটিং করি, সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকারে বিএনপি থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমরা আর এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি, কারণ আপনি জানেন যে বিএনপিকে ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি, সবাইকে যদি না আনা যায় সেটা তো আর জাতীয় থাকে না। তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। পরের প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো, ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় সরকার যখন হলো না, মানে 7 তারিখের বা 8 তারিখের মিটিং যখন হলো না, আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন, সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে, এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য হলেন? আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা, 5ই আগস্ট আমরা প্রথমত যে 5ই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন, অথচ একটা মানে সফল গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে। রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে, সর্বশেষে 11 সময় দেখেছি, এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য, যে কোনো সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা। কিন্তু যখন আসলে 5ই আগস্ট আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি, তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য। এটা ছিল প্রথম ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে রাজনৈতিক দলগুলো তো না, আপনার সহযোদ্ধারাও তো গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে। সে সময় ক্যান্টনমেন্টে খুব ইন্টারেস্টিংলি যে 3 জনকে আসলে সমন্বয়ক হিসেবে দেখানো হয়েছিল, তারা সমন্বয়ক ছিল না, তারা ভুয়া। এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের বাইরে তারা ওই দিক দিয়ে হাঁটতেছিল আন্দোলনের অংশ হিসেবে, ওইখান থেকে তাদের 3 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা আমাদের সমন্বয়ক তালিকায় নাই। তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়করাও বৈঠকে আছে, সমন্বয়করাও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে। তো এটা তো আমরা ডিনাই করছি। কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন, রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো, এবং পরবর্তীতে এই যে সারা দেশে ওই দিন মানে 5 তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত। এই যে সারা দেশে রাজারবাগে গুলি হচ্ছে, রড উঠতেছে, সৈন্য সমাবেশ হচ্ছে, এই যে নানা ধরনের মানে এই যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছিল, এবং আমাদের উপর একটা তখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে, গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ঘোষণা করি। এটা 6 তারিখ হচ্ছে প্রথম প্রহরে রাত 3টা কি 4টার দিকে আমরা 3 জন ভিডিও বার্তা এসে ঘোষণা করে দিই। পরের দিন হচ্ছে বৈঠক হয়, এবং বৈঠকের ব্যাপারে ইন্টারেস্টিংলি যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য। কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না, সেই জায়গা থেকে আমরা বলেছি না, ক্যান্টনমেন্টে না, আপনারা ইয়াতে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আমরা ভিসি স্যারের বাসভবনে বা অফিসে বৈঠক করি। কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না, তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসি, আমরা বঙ্গভবনে তাহলে আসি। তো তখন আমরা সচেতন ভাবেই ক্যান্টনমেন্টকে এড়িয়ে চলা বা সামরিক এটা করছিলাম, কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল। রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে
গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসতো এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে, তাহলে কিন্তু ওই পরিস্থিতি বা ওই পরিবেশ, ওই সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিব না এই বিষয়গুলোতে আর একটা আরো ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো। তো সেই সুযোগটা আমাদের হাতে তখন মানে ওই সময়কার বাস্তবতায় এখন এসে বলতে পারি যে এটা করলে এরকম হতে পারতো, ওইটা করলে এরকম হতে পারতো, ওই সময়কার যে বাস্তবতা তার মানে ওই সময় যে রাজনৈতিক দলগুলি ক্রিয়াশীল ছিল, অর্থাৎ জামায়াতে ইসলামী, তারপরে হচ্ছে যে মানে জনাব জোনায়েদ সাকির দল, তারপরে হচ্ছে আরো ছিল বিএনপি, জাতীয় ইয়াতে অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টে সে আলোচনায় অংশ নিল, তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন, ওরকম তারাই করলো ব্যাপারটা। তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি। আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই, মানে শহীদ মিনারে নেই, এবং যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তায় আপনি দেখেন, তখন তো আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি না ইয়ার সাথে তিন বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছি, আমরা কিন্তু ওনাকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছি। এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে, না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। এবং তখনকার বাস্তবতা এটা ছিল, সবাই খুব চিন্তিত ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল, মানুষকে নেমে আসতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তো সেই পরিস্থিতিতে আসলে খুব দ্রুততার সাথে সরকার গঠনটা এবং তখন লিয়াজু কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সংবাদ মাধ্যম তারা আসলে মূল যদি আমি 5, 6, 7, 8 তারিখের কথা বলি, অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল, জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি, তার কথা বলেছে। আপনার কাছে কি মনে হয় জনাব আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস তারাও কি এইরকম ভাবেই সরকারটা করতে চেয়েছিলেন, বা জনাব আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান? দেখেন, এক তো হচ্ছে এখানে আমরা যারা মানে গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বা ইয়ে করেছি তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে, কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিজের জায়গা থেকে এসেছেন, অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে, তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না। এবং মাঝে মধ্যে আমাদের ইনফর্মাল আলোচনায় এটা হয়তো বলেনও, এবং এটাও স্বাভাবিক। আমি যেভাবে চিন্তা করি আপনি তো সেভাবে চিন্তা করবেন না। তো আপনার একটা এক্সপার্টিজের জায়গা আছে, আপনি একজন সাংবাদিক, আপনি আপনার অ্যাপ্রোচ থেকে চিন্তা করবেন। তো একজন শিক্ষক, একজন পরিবেশ কর্মী, কিংবা একজন সাবেক সচিব, কিংবা একজন লয়ার, সবার চিন্তাটা তো এক জায়গায় হবে না। তো সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে। আমরা যারা ছিলাম, যারা গণঅভ্যুত্থানে, তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি, কিন্তু এটা এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজমের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া এবং 1 বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো। আমরা তো সংবিধান পুনর্লিখনের কথা বলেছি। এখন ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলী রিয়াজ স্যার, তিনিও পুনর্লিখনের কথা বলেছেন, কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা বৈশিষ্ট্য বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো ওইভাবে সম্ভব হয়নি, এবং সেটা একটা গ্র্যাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে এবং যেতে হচ্ছে। ওকে, সর্বশেষ প্রশ্ন, নির্বাচন। এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে একটা টেলিভিশন। সেটি বলছে, ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, এই কোটেশনটা আমি বললাম, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে? কেউ ঘোষণা দিচ্ছেন, বা নাসিরউদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না, কিছু একটা বলে টলে এই সরকার আরো কিছুদিন রয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে সরকারের কমিটমেন্ট
কারণ আমি দেখেছি এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এর মধ্যে এই যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি, চার্টার যেটা হওয়ার কথা সবার ঐকমত্যের ভিত্তিতে, এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও 8 আগস্ট করার একটা ছিল কিন্তু করা সম্ভব হয়নি। ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমি আশা করি 1 মাসের মধ্যে সেটাও হবে। সরকারের মধ্যে আমি এই ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা, আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া, সর্বশেষ প্রশ্ন একটি ল্যাজ। কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসনের পিএস মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে, যেটি অবশ্য তা আপনার কাছে কি মনে হয়? তিনি যে 8 জনের কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে, বা তিনি কার কথা বলেছেন? মানে ঘুরে ফিরে কি উপদেষ্টার এপিএস এর 200 কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে। আমার মনে হয় বললে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে, তার জন্য নাম বলতে তো কোনো সমস্যা নেই যদি ওনার কাছে অভিযোগ এবং প্রমাণ থাকে। এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপি থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও একটা প্রেস রিলিজ দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন।